8 বছর পর বাড়ি ফিরছে চৌধুরীর বাড়ির 2 যমজ ছেলে, মাহতাব অব্রু চৌধুরী আর মাহতাব রুদ্র চৌধুরী। দেশে থাকতে 2 ছেলেকে হোস্টেলে পড়াশোনা করিয়েছেন রুদ্র অব্রুর বাবা এমদাদুল চৌধুরী। তারপর 2 ছেলেকে পাঠিয়ে দেন থাইল্যান্ডে পড়াশোনার জন্য। আজকে এমদাদুল চৌধুরী গর্ব 2 ছেলে পড়াশোনা করে দেশে ফিরেছে। তার বড় ছেলে অব্রু টপ বিজনেসম্যানদের নামের তালিকায় রয়েছে। শোনা গেল অব্রু একবার বাংলাদেশে এসেছিল, তবে পরিবারের কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি, আবার চলে গিয়েছিল। এয়ারপোর্টে পা রাখতেই 2 ছেলেকে রিসিভ করতে আসেন এমদাদুল চৌধুরী আর তার মেজো ভাই শাহাদত চৌধুরী। এয়ারপোর্টের ভিআইপি গেটের সামনে দাঁড়িয়ে আছেন 2 ভাই, চোখে স্পষ্ট উত্তেজনা আর অদ্ভুত এক টান। দীর্ঘ 8 বছর পর দেশে ফিরছে চৌধুরী বাড়ির সোনার ছেলেরা। প্রায় 20 মিনিট অপেক্ষার পর হঠাৎ করেই গেটের ওপাশে দেখা মিলল 2 জন যুবকের দেখা। একে অপরের সাথে হালকা কথা বলতে বলতে নামছে প্লেনের সিঁড়ি বেয়ে। লম্বা দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, প্রথমে আসলে 6 ফুট লম্বা, সুঠাম এবং অ্যাথলেটিক শরীরে অধিকারী অব্রু। প্রশস্ত কাঁধ আর শক্তিশালী বাহু, ঘন কালো চুলগুলো হালকা ওয়েভ সহ জেল দিয়ে পিছনের দিকে সেট করা, চোখগুলো গভীর, তীক্ষ্ণ এবং গাঢ় বাদামি, রাগে তা যেন আগুনের ঝিলিক ছড়ায়। শ্যামবর্ণ পুরুষের গালে চাপদাড়ি, কালো ফিটেড শার্ট আর প্যান্ট পরিহিত, হাতে ক্লাসিক ডিজাইনের দামি ঘড়ি, উপরে একটি লেদার জ্যাকেট। এরপর বেরিয়ে এলো রুদ্র, যে 5 ফুট 11 ইঞ্চি লম্বা, হালকা অ্যাথলিট বডি, ক্লোবিং বল এবং চঞ্চল ভঙ্গি। এলোমেলো চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে, ফর্সা গায়ের রঙে হালকা গোলাপি আভা, ঠোঁটে সবসময় মুচকি হাসি, হালকা রঙের টি-শার্ট, ডেনিম জ্যাকেট এবং হাতে ব্যাসলাইট। অব্রু বাবা চাচারা 3 ভাই, বড় ভাই এমদাদুল চৌধুরী, মেজো ভাই শাহাদত চৌধুরী, সবার ছোট আরিফ চৌধুরী। এমদাদুল চৌধুরী বড় মেয়ে রূপকথা আর 2 যমজ ছেলে, আর শাহাদত চৌধুরী 2 মেয়ে শশী আর খুশি। আরিফ চৌধুরী 1 ছেলে 1 মেয়ে, তুলি আর সেহেরান। বাড়িতে ছেলেদের মধ্যে সবার বড় অব্রু। বাড়িতে কত হইচই। এইদিকে রেহানা চৌধুরী নাতির জন্য রান্না করছেন। তিনি বৌমাকে হাতই লাগাতে দিচ্ছেন না রান্নার কাজে। তিনি কড়া গলায় বলে দিলেন, আজ রান্নাঘরে কেউ ঢুকবে না, আজ দাদু ভাইদের জন্য আমি রান্না করব। চৌধুরী বাড়ির 3 বউ আর কথা বাড়ায়নি, কারণ রেহানা চৌধুরী বাড়ির কর্ত্রী। তিনি যা বলেন তাই হয়। তার মুখের ওপর কথা বলার সাহস চৌধুরী বাড়ির কারণে। 3 বউকে বের করে দিয়ে আপন মনে রান্না করতে লাগলো রেহানা চৌধুরী। যদিও কাজের বুয়া রাবিয়া বেগম এসেছিল সাহায্য করতে, রেহানা বেগমের এক ধমকে সেও বেরিয়ে যায়। তিনি 2 নাতির জন্য নিজ হাতে পায়েস বানিয়েছেন। অব্রু রুদ্র 2 ভাই ছোটবেলায় দাদিমার হাতের পায়েস খুব পছন্দ করত। রেহানা চৌধুরী পেছন ঘুরতেই দেখল নাজনীয় বেগমকে। এ কি বড় বৌমা তুমি, আমি কি বলেছি শোনোনি? নাজনীন বেগম কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, আসলে মা, ড্রয়িং রুমে সবাই আপনাকে খুঁজছিল। কারা এসেছে? আগে মা, বাড়ির সব কর্মচারীরা এসেছে। ঠিক আছে, যাও, আমি আসছি। রেহানা চৌধুরী রান্নাঘর থেকে বেরোতেই দেখলেন চৌধুরী বাড়ির সব কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছে। তারপর তিনি গিয়ে বসলেন ড্রয়িং রুমে রাখা তার রাজকীয় চেয়ারে। প্রথমেই আসলেন চৌধুরী বাড়ির এক নিজস্ব জেলে, যে চৌধুরী বাড়ির দিঘির দেখাশোনা করে। তাকে আদেশ করলেন রেহানা চৌধুরী। চৌধুরী বাড়ির নিজস্ব দিঘি থেকে যেন বড় বড় মাছ নিয়ে আসা হয় বাড়িতে। জেলে রহিম মিয়া নিচু কণ্ঠে বললেন, জি কর্ত্রীমা, আমি এখনই লোক লাগিয়ে বড় বড় মাছ নিয়ে আসছি। জেলে চলে যেতেই রেহানা চৌধুরীর সামনে মেঝেতে বসল চৌধুরী বাড়ির আর এক কাজের বুয়া মালা। দাদিমণি, দুপুরে কি রান্না করব? রেহানা চৌধুরী 20 থেকে 30 রকমের আইটেম বুঝিয়ে দিলেন মালাকে।
সাথে যেন মিষ্টান্ন খাবারও থাকে। তারপর হাজির হলো চৌধুরীর বাড়ির মালির ছেলে আফজাল। সেও রেহানা চৌধুরীর উদ্দেশ্য লম্বা চওড়া বাজারে লিস্ট দিয়ে বলল, দাদুমণি দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আফজালের থেকে কাগজের লিস্টটা হাতে নিয়ে সেদিকে তাকিয়ে দেখলো বিশাল আয়োজন রয়েছে। তারপর তিনি সবকিছু দেখে বললেন, এই তো সবকিছু ঠিকই আছে। তারপর বললেন, আর শোনো, সবগুলো ভালো দেখে নিয়ে আসবে। জি দাদুমণি বলে উঠে গেল আফজাল। এইদিকে সেই সকাল থেকে রুমের দরজা বন্ধ করে বসে আছে খুশি। পুরো নাম আবিহা চৌধুরী খুশি। রুদ্র ভাই ছোট থেকে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক কিত্র। অব্রু ভাই সে তো একটা বাঘ। বিদেশে যাওয়ার আগে অব্রু ভাইয়ের সেই ঘটনা মনে পড়লে ভয়ে এখনো গায়ে জ্বর আসে খুশি। বিদেশ যাওয়ার আগে ঘটনা। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন। জীবনেও আর এমন ভুল হবে না অব্রু ভাই। কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে খুশি, তার পেছন পেছন অব্রু। অব্রুর পরনে সাদা টি শার্ট ঘামে ভিজে জবজব করছে। আর জীবনেও আসবে না কোচিং ফাঁকি দিয়ে পার্কে। এবারের মতো মাফ করে দেন অব্রু ভাই। একটু আগে পার্কের রাস্তা ধরে হাঁটছিল অব্রু। হঠাৎই কোচিং টাইমে পার্কে খুশিকে দেখতে পেয়ে এগিয়ে গেল অব্রু। এই কিরে, তুই এই সময় পার্কে কি করছিস? খুশি কাপা গলায় হেসে বলল, কিছু না তো অব্রু ভাই, কোচিং ছুটি হয়ে গিয়েছে তাই বাড়ির দিকে যাচ্ছিলাম। তোর কোচিং ছুটি হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ তো অব্রু ভাই। অব্রু মিথ্যা কথা বলা একদম পছন্দ করে না। খুশির মিথ্যা বলায় তার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। আর কোনো রকম উত্তর না করে এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো অব্রু। সামনের একটা গাছ থেকে মোটা ডাল ভাঙতে লাগলো অব্রু। খুশি ভয়ের তো চোখে তাকালো অব্রুর দিকে। অব্রু হাতে এত মোটা ডাল দেখে অচেতনে খুশি হাত পা থর থর করে কাঁপতে লাগলো। অব্রু হাতে নিয়ে খুশির দিকে এগিয়ে আসছে। খুশি মনে মনে বলল, এই রে গেলাম, এবার মতিগতির সুবিধা নয়। এবার বাঁচলে আর জীবনেও কোচিং পালাবো না। এখন পালা খুশি পালা, জান বাঁচলে বাপের নাম। ওই দিকেই খুশিকে দেখে দৌড়ে আসছিল খুশির বান্ধবী নাফিসা। খুশির পিছনে অব্রুর হাতে এত বড় ডাল দেখে নাসিফাও আবার দিল উল্টো দিকে দৌড়। ওই দিকে নিচ থেকে নাজনীয় বেগমের ডাকে ধ্যান ভাঙলো খুশির। তার বুকটা ধরফর করে উঠল। কি মারটাই না দিয়েছিল অব্রু ভাই তাকে। এরপর থেকে অব্রু ভাইকে বাঘের মতো ভয় পায় খুশি। সে আর অব্রু ভাইয়ের মুখোমুখি হয়ে নিজে বিপদ ডেকে আনতে চায় না। এমনকি আজকেও রুম থেকেও বের হবে না বলে মনে মনে মানত করে নিয়েছে খুশি। নিচ থেকে নাজনীয় বেগম ডেকেই যাচ্ছেন, খুশি মা একটু নিচে আয় তো, দাদিমা ডাকছে। দাদিমা ডাকছেন কথাটা শুনে খুশি আরো দরজা আটকে থাকতে পারল না। যতই হোক দাদিমা ডেকেছে। খুশির ওপর থেকেই বলল, যে বড় আম্মু আসছে, তাড়াতাড়ি আয় মা। খুশি দরজা খুলে বেরিয়ে এলো। হঠাৎ দরজায় রুদ্রকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল। রুদ্র অব্রু আসার খবর পেয়ে রেহানা চৌধুরীও রুম থেকে বেরিয়ে এলেন। রুদ্র গিয়ে সালাম করলো রেহানা চৌধুরীকে। আরে আরে দাদু ভাই থাক, সালাম করতে হবে না। তা অব্রু দাদু ভাই কোথায়? দাদিমা ভাইয়া হয়তো পিছনে আসছে। তারই মধ্যে অব্রু প্রবেশ করলো চৌধুরী বাড়িতে। সবাই একদম হা করে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণে হ্যান্ডসাম পুরুষের পানে। 8 বছর অব্রুর সঙ্গে বর্তমান অব্রুর আকাশ পাতাল পার্থক্য। বাড়ি প্রবেশ করে অব্রু সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে চলে গেল নিজের রুমের দিকে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অব্রু সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে চলে যাওয়ার দিকে। অব্রু হলো টাকি, এত বছর পর বাড়ি ফিরেছে অথচ কারোর সাথে কোনো কথা না বলেই সোজা নিজের রুমে চলে গেল। অব্রু যতই বদমেজাজি বেপরোয়া রাগে হোক না কেন, দাদিমাকে খুবই ভালোবাসে। আর আজ এত বছর পর ফিরল, তাও দাদিমার দিকেও
পর্যন্ত ফিরে তাকালো না। নাজনীন বেগম বললেন, মা আমি আসছি অব্রুর রুম থেকে। রেহানা চৌধুরী নাজনীন বেগমকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, থাক বৌমা, এখন কেউ যাবে না অব্রু দাদু ভাইয়ের রুমে। দাদু ভাইকে একা থাকতে দাও, এখন গেলে হিতের বিপরীত হয়ে যাবে। তুমি তো জানোই অব্রু দাদু ভাইয়ের রাগ সম্পর্কে। ঠিক আছে মা। সবাই আশা করেছিল অব্রু হয়তো বিদেশে গিয়ে পরিবর্তন হয়ে গেছে, তার রাগ জেদ আর বদমেজাজ তা আর হলো কই। তবে যতই যাই হোক যাক না কেন, দাদিমার সঙ্গে কথা না বলে চলে যাওয়ার ছেলে অব্রু নয়। সবাই রুদ্র দাদু ভাইকে শরবত নাস্তা দেওয়ার ব্যবস্থা করে। আমিও অব্রু দাদু ভাইয়ের সাথে পরে কথা বলছি। শাশুড়ির বারণে নাজনীন বেগম আর অব্রু রুমে গেলেন না। এইদিকে সবাই রুদ্রকে নিয়েই ব্যস্ত। মমতাময়ী মাকে সে 8 বছর আগে ছুঁয়েছিল, আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল রুদ্র। রুদ্রকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। খুশি চুপি চুপি সিঁড়ি আড়াল থেকে দেখার চেষ্টা করলো অব্রু আছে কিনা। অব্রুকে দেখতে না পেয়ে বেরিয়ে এলো খুশি। সে চুপি চুপি নিজের রুমে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মরিয়ম বেগম রান্নাঘর থেকে ডেকে বললেন, খুশিমা এদিকে আয়তো। কথাটা রুদ্রর কান পর্যন্ত পৌঁছাতেই সেও এক পলক তাকালো সেদিকে। হঠাৎই তার চোখ আটকে যায় এক কেশবতী রূপসীর দিকে। চঞ্চল মেয়েটা তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে যাচ্ছে। রুদ্র এক দেখাতেই খুশির উপর ক্রাশ খেয়ে গেল। এইদিকে রান্নাঘরে দুপুরে আয়োজন চলছে। ড্রয়িং রুমে বসে আছেন রেহানা চৌধুরী আর রুদ্র। দুই দাদি নাতি মিলে বেশ আড্ডা জুড়ে দিয়েছেন, কিন্তু অব্রুর কোনো খবর নেই। কারণ এয়ারপোর্টে থেকে বাড়িতে এসে সেই যে দরজা বন্ধ করলো অব্রু, তারপর আর তার কোনো খোঁজ নেই। এইদিকে রান্নাঘরে 3 জা মিলে রান্নার মাঝে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। এমনি দিন হলো রান্নার সময় বেশি আড্ডা জুড়ে দিতে পারে না, কারণ কড়া শাশুড়ি রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখে যায় তাদের। যেই দেখেছে শাশুড়ি আজকে নাতিকে নিয়ে ব্যস্ত, অমনি গল্পেতে লেগে পড়েন। তাদের বাপের বাড়িতে গেলে কি কি করে, ভাইয়ের বউরা ননদকে কতটা আপ্যায়ন করে, কার বাবার কত বিঘা জমি জমা ছিল, এসব কথাই উঠেছে। উনাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন কাজের বুয়া রাবেয়া। ওই মহিলা আর এক গল্পবাজ। যখনই মালিকিনারা গল্প জুড়ে দিতে দেখেছেন, মাঝখানে সেও ঢুকে পড়েছে। মালা নিজের মতো কাজ করে যাচ্ছে, তার কাজে কোনো রকম ফাঁকিবাজি পাওয়া যায় না। তবে রাবিয়া মারাত্মক ফাঁকিবাজ, একটু সুযোগ পেলেই হলো। তারই মধ্যে রান্নাঘরের ফ্রিজ থেকে ঠান্ডা পানি নেওয়ার জন্য ঢুকলো খুশি। মা চাষিদের দিকে বিরক্তি চোখে তাকালো। এরা আর শুধরাবে না কখনো। রান্নার মাঝে আড্ডা জুড়ে দিতেই হবে তাদের। সঙ্গে সঙ্গে আশকারা পেয়েছে ওই কাজের বুয়া রাবেয়া। যেই সুযোগ পাবে কাজে ফাঁকি মারা, যেমন মালিকিন তেমন বুয়া। সে তার মতো ঠান্ডা পানি নিয়ে চলে গেল। এইদিকে রান্নাঘরের গল্প আরো জমে উঠেছে। অট্টহাসির শব্দে শোনা যাচ্ছে। একজন আবার আরেকজনকে বলছে, এই আস্তে মা, শুনে ফেলবেন তো। খুশি ড্রয়িং রুমে পা রাখতেই রেহানা চৌধুরী তাকে পানির বাটা নিয়ে আসতে পাঠালেন উপরে। খুশি সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে চলে যাওয়ার পানে তাকিয়ে রইল রুদ্র। দাদিমা ডাকতেই রুদ্র ধ্যান ভাঙল। তারপর দাদি নাতি মিলে গল্প জুড়ে দিল। রেহানা চৌধুরীর রুমে যাওয়ার পথে সামনেই পড়ল অব্রুর রুম। খুশি পা থামালো। ভেতর থেকে আটকানো অব্রুর রুমের দরজা। ওমা, এখনো দরজা বন্ধ। সকাল থেকে দরজা আটকে করেছেটা কি বেটা? এরপর কি দেখার চেষ্টা করব? না থাক, এই বেটা যে রাগী, ছোটবেলায় যে গরু ধোলাই দিয়েছিল সে কথা কি আর মনে নেই? এখান থেকে যত তাড়াতাড়ি কেটে পড়ব ততটাই আমার মঙ্গল।
তারপর হঠাৎই চোখ খিচে এক দৌড় মারল খুশি। আজ সারাদিন পার হয়ে গেল অথচ একবারও দরজা খুলে বেরিয়ে আসলো না অব্রু। রাত 11টা। ঘুম ঘুম চোখ নিয়ে খুশি বের হলো রুম থেকে। উদ্দেশ্য তার নিচে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসা। তাই সে রোজকারের মতো ঘুমানোর আগে রান্নাঘরে গেল ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে। অব্রু রুম পেরোতেই সামনে পড়ল রুদ্র। সে ছাদের বেলকনিতে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র খুশিকে দেখে হাত বাড়ালো। হেই খুশি। খুশি একটু মিকি হেসে বলল, হ্যালো। তা কেমন আছো? জি রুদ্র ভাই, ভালো আছি। তা আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? খুশি কপাল চুলকে বলল, আপনি কেমন আছেন রুদ্র ভাই? হ্যাঁ আমিও ভালো আছি। ও আচ্ছা আমি আসি তাহলে বলে খুশি কেটে পড়ল সেখান থেকে। রুদ্র তাকিয়ে রইল খুশি যাওয়ার পরে। তারপর হাঁটা দিল তার রুমের উদ্দেশ্য। আসার সময় খুশি লক্ষ্য করলো রুদ্র নেই, হয়তো রুমে চলে গিয়েছে। সে আপন মনে হাঁটা ধরলো নিজের রুমের দিকে। হঠাৎ পেছন থেকে দুই হাত তার মুখ চেপে ধরে ভেতর থেকে দরজা আটকে দিল। খুশির মুখ দিয়ে শুধু উম করে শব্দ বের হলো। সঙ্গে সঙ্গে কেউ একজন খুশির হাত দুটো চেপে ধরলো বেডে। খুশি আচমকা ঘুম ভেঙে লাফিয়ে উঠল। বুকটা ধরফর করে কাঁপছে। মনে হলো যেন কেউ তার মুখ চেপে ধরে এসে বিছানায় আটকে রেখেছিল। ঘামে ভিজে গেছে শরীর। আমি তাহলে স্বপ্ন দেখছিলাম, কিন্তু এতটা বাস্তব কেন লাগলো? পাশে থাকা দেওয়াল ঘড়িতে একবার চোখ বেলায় খুশি। রাত 12:45। কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল খুশি। তারপর নিজেকে বোঝালো, না ওসব ভাবলে হবে না, সবই স্বপ্ন, আবার ঘুমিয়ে যায় বলেই ধীরে ধীরে চাদর টেনে নিল মাথার ওপর। কিন্তু বুকের ভেতর দরফরানি তখনও থামেনি। খুশি ধীরে ধীরে চোখ বন্ধ করলো। খুশি বালিশে মাথা রাখতেই তার পেছনটা ভারী ভারী লাগলো। ফের ঘুরে তাকালো, পিছনে কেউ নেই। পর্দাটা হালকা বাতাসে নড়ে উঠল। খুশি কাঁপা কাঁপা গলায় বলল, ভূ 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 ভূত, ভূত এসেছে আমার রুমে, বাঁচাও বাঁচাও। খুশির চিৎকার শুনে পাশের রুম থেকে দৌড়ে আসলো শশী। এই খুশি, তোর কি হয়েছে? খুশি বালিশে মুখ গুজে বলতে লাগলো, ভূ ভূ ভূত এসেছে আমার রুমে। শশী চারিপাশে চোখ বুলিয়ে বিরক্ত নিয়ে বলল, ওই ভূত দেখ খুশি, সবসময় বদারার আমি ভালো লাগে না, ঘুমা। না না আপু, ভূত এসেছিল আমার রুমে। তুই ঘুমাবি নাকি আমি আম্মুকে ডাকবো? খুশি ঠোঁট উল্টে বলল, এতক্ষণ ভূত ভয় বেরিয়েছে আর এখন তুই? তোরা কেউ ভালো না। শশী বিরক্ত চোখে কপালে হাত রেখে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, যাই তো বাবা গিয়ে ঘুমাবেই। শশী হাই তুলে চলে গেল নিজের রুমে। এইদিকে ভয় ভয় চোখ নিয়ে খুশি চোখ বন্ধ করে পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। সকাল 10টা। মরিয়ম বেগম এলো খুশির রুমে, সঙ্গে মালাও। এই ওঠ জমিদারের মেয়ে, ঘুম থেকে ওঠ। খুশি ঘুম ঘুম চোখ নিয়ে বলল, তাহলে তোমার বাবার বিঘা জমি আমার নামে লিখে দাও। তোর বাবার কি সম্পত্তি কম আছে? এত কি কম পড়ে গেছে? এটাই নিয়েই থাক না, তাহলে আর একটু ঘুমাই। মরিয়ম বেগম রেগে বললেন, এখন উঠবি নাকি পানি ঢেলে দেব? খুশির কোনো প্রতিক্রিয়া না পেয়ে মরিয়ম বেগম কাঁথার ওপর দিয়ে পানি ছিটাতে লাগলেন। খুশি ঘুম থেকে লাফিয়ে উঠে বলল, আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছে। গজব পড়বে তাই না? খুশি হাই তুলে বলল, হ্যাঁ, আপনারাই এত নিষ্পাপ অবহেলা মেয়েটাকে অত্যাচার করা শুরু করে দিয়েছেন। এ কথা বলে খুশি আবার শুয়ে পড়ল। মালা, বাথরুমে স্পেশাল ঝাঁটাটা নিয়ে আয় তো। সঙ্গে সঙ্গে খুশি আবারও লাফিয়ে উঠে বসলো। আরে আরে আম্মু, আবার ঝাঁটা কি দরকার? আমি উঠছি তো, হি 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 উঠছি। সঙ্গে আবার কোথা থেকে যেন হাজির হলো রাবিয়া বেগম। সেও পান চিবাতে চিবাতে বলল,
ভাবিজান খুশি আপামনি কি করে জানে না? মরিয়ম বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি? রাবিয়া বেগম চুন জিভে লাগিয়ে উত্তর দিলেন, খুশি আপামনি না সারা রাত ফোন টিপে ঘুমায়, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। তুমি জানলে কিভাবে? ভাবিজান আমি একদিন রাতে এই দিকেই আসছিলাম। খুশি আপামনির রুমে সারা রাতই আলো জ্বলে। রাত জেগে ওইসব ডেরেমা না কি সব দেখে ফোনে। পাশে থাকা খুশি ভেক্সি কেটে বলল, এত বড় ঠাডা পড়া মিছা কথা বলার জন্য আপনি পেয়ে যাচ্ছেন হারপিক কোম্পানি থেকে 4টে হারপিকের বোতল ফ্রি। আর কিছু লাগবে? দেখলেন ভাবিজান, খুশি আপামনি কিন্তু আমায় অপমান করলো। মরিয়ম বেগম ঝাঁটা নিয়ে তেরা আসতেই খুশি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে সবাই ডাইনিং এ নাস্তার জন্য বসেছে। অব্রু সেই যে কাল আসার পর রুমের দরজা লাগিয়ে দিয়েছিল, এখনো পর্যন্ত তার খবর নেই। রুদ্র এসে বলল ডাইনিং টেবিলে। রেহানা চৌধুরী জিজ্ঞেস করলো, দাদু ভাই? অব্রু দাদু ভাই কোথায়? রুদ্র বলল, ভাইয়ের সাথে কাল থেকে এখনো অবধি কথা হয়নি দাদিমণি। পাশে থাকা নাজনীয় বেগম বললেন, মা আমি যাব অব্রুর রুমে। বৌমা আমি যাচ্ছি। ঠিক আছে মা। রেহানা চৌধুরী আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলেন অব্রুর রুমের দিকে। দরজার বাইরে থেকে ডাকলেন রেহানা চৌধুরী অব্রুকে। ভেতর থেকে কোনো শব্দ নেই। পরপর 3বার ডাকলেন অব্রুকে। কোনো রকম সারা শব্দ নেই অব্রুর। রেহানা চৌধুরী আর একবার ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। বেরিয়ে এলো অব্রু, চোখে মুখে বিরক্তির ছাপ। দাদু ভাই তোমার সঙ্গে কিছু কথা ছিল। অব্রু গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ দাদিমণি বলো। দাদু ভাই তুমি কি কোনো কারণে রেগে আছো কারো উপর? অব্রু প্যান্টের পকেটে হাত রেখে বলল, না। তাহলে খাবে না দাদু ভাই? খিদে নেই দাদিমণি। দাদু ভাই সবাই অপেক্ষা করছে তোমার জন্য, নিচে চলো। দাদিমণি কথাটা বলার আগেই রেহানা চৌধুরী বলে উঠল, দাদু ভাই তুমি না খেলে আমিও খাবো না, বলে অব্রু হাত টেনে নিয়ে যেতে লাগলো। দাদিমণি আসতে তুমি পড়ে যাবে তো। রেহানা চৌধুরী অব্রুর কোনো কথা শুনল না। সে অব্রুকে সাথে হাত টেনে নিয়ে গেল। ডাইনিং এ উপস্থিত সবার দৃষ্টি হঠাৎ নিবন্ধ হয় সিঁড়ির পানে। সিঁড়ি বেয়ে নামছে লম্বা দেহ তীক্ষ্ণ দৃষ্টি পুরুষ, পরনে সাদা টি শার্ট, কালো প্যান্ট। ঘন কালো চুলগুলো হালকা ওয়েভ সহ জেল দিয়ে সেট করা, হাতে ক্লাসিক ডিজাইনের ঘড়ি পরা অব্রুর দিকে। এক হাত রেহানা চৌধুরী ধরে রেখেছেন, অপর হাত প্যান্টের পকেটে রেখে নামছে অব্রু। এইদিকে খুশির খাওয়া অর্ধেক হয়ে গিয়েছে। অব্রু আসার কথা শুনে সে তাড়াহুড়া করে খেয়ে চলে যাওয়ার ভাবনায় ছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি নিবদ্ধ হলো সিঁড়ি বেয়ে নামা অব্রুর দিকে। অব্রু নামার স্টাইল আর হাঁটার স্টাইল থেকে হৃদয় স্পন্দন বাড়তে লাগলো খুশির। সেই স্পষ্ট অনুভব করেছে তার বুকের ভেতর কেমন একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের পাশে হাত রাখলো খুশি। একজন পুরুষ এতটা সুদর্শন আর হ্যান্ডসাম হয় কিভাবে? শেহরানের পাশে চেয়ারে বসে আছে তুলি, সেও অব্রুকে দেখে ফিদা। রেহানা চৌধুরী অব্রুকে নিয়ে এসে বসলেন তার পাশের চেয়ারটিতে। নাজনীয় বেগমকে খাবার দিতে বললেন। ছেলেকে দেখে নাজনীন বেগম বেশ খুশি হলেন। এদিকে রুদ্র আপন মনে খেয়ে যাচ্ছে। রেহানা চৌধুরী কড়া গলায় বললেন, আমার দাদু ভাইকে বড় মাছের মাথাটা দাও বড় বৌমা। রুদ্র দাদু ভাইকে দাও। অব্রু চোখ মুখে কিছুটা বিরক্ত নিয়েই বলল, দাদুমণি এত ব্যস্ত হচ্ছ কেন? দাদু ভাই তোমরা না খেলে কে খাবে? ঠিক তখনই জবাব দিল পাশে থাকা সেহেরান, দাদুমণি তুমি কি আমাকে ভুলে গেলে? রেহানা চৌধুরী হেসে উত্তর দিলেন, না দাদু ভাই, তোমরা 3জন হলে চৌধুরী বাড়ির উত্তরাধিকারী। 3 ভাই মিলে চৌধুরী বাড়িকে ভবিষ্যতে দেখে শুনে রাখবে।
তোমাদের ভুলে গেলেও কি চলবে? বড় বৌমা সেহরান দাদু ভাইকেও একটা মাছের মাথা দাও। সবাই এত কথার মাঝে একটা উত্তর করলো না অব্রু। সে আপন মনে নিজের মতো খেয়ে যাচ্ছে। অব্রু বিপরীত পাশে বসে আছে খুশি। তার ছোট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। ভয়ে সাহস নেই অব্রুর দিকে ফের তাকানোর। তবে এক দেখাতেই ক্রাশ খেয়ে দিশাহারা অবস্থা মেয়েটার। অব্রু পানে তাকিয়ে এক দৃষ্টিতে কি যেন একটা হাবিজাবি চিন্তা করলেন লাগলো মেয়েটা। হঠাৎই তার মনে পড়ল ছোটবেলায় তার পিঠে ঢাল ভাঙার ঘটনাটা। সঙ্গে সঙ্গে খুশির বিষ খেয়ে উঠল। পাশে থাকা নাজনীন বেগম বললেন, কিরে, কি হলো তোর? কিছু না বড় আম্মু। নাজনীন বেগম পানি এগিয়ে দিয়ে বললেন, নে ধর পানি খা মা। রেহানা চৌধুরী বললেন, দিদি ভাই আস্তে খাবি তো, এত তাড়াহুড়ো করছিস কেন? এইদিকে এত ঘটনা হয়ে গেল। অব্রু কোনোরকম কোনো প্রতিক্রিয়া নেই। সে আপন মনে খাওয়া শেষ করে পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্য। অব্রু যাওয়ার পানে বিরক্তির চোখে তাকিয়ে আছে খুশি। বিরক্তির ভাবে মুখ কুঁচকে আছে তার। এই পুরুষের এত অ্যাটিটিউড কিসের? কারোর সঙ্গে একটা কথাও বলল না। সুন্দর বলে নিজেকে কি ভাবে? একে একে উঠে গেল সবাই, কিন্তু বসে আছে খুশি। শেষ খাবার টেবিলে সবার আগে এসেছিল। কিরে, আর কিছু খাবি? নাজনীন বেগমের কথায় ঘোর ফিরল খুশির। না বড় আম্মু, আমার এইটুকুতেই হয়ে যাবে। নাজনীন বেগম জোর করে খুশির পাতে আরো দুয়েক ভাত দিয়ে দিল। বড় আম্মু এ কি করলেন? আমি আর খেতে পারবো না তো। এই কোনো কথা নয়, যা দিয়েছি চুপচাপ খেয়ে ওর। তোর ভালো লাগে না, সব ঝামেলায় আমাকেই পড়তে হয়। এখন কি করব? মরিয়ম বেগম রান্নাঘরে, নাজনীন বেগমও গেল সেদিকে। খুশি ডাইনিং এ বসে থালায় আঙুল ঘোরাচ্ছে। উদ্দেশ্য নাজনীন বেগম সরে পড়লেই ডাস্টবিনে খাবার ফেলে দেওয়া। তারই মধ্যে এসে উঠলেন মরিয়ম বেগমের ভাইপো রাফি। ফুপি ও ফুপি, তুমি কই গো? মরিয়ম বেগম বেরিয়ে আসলেন রান্নাঘর থেকে। বাবা রাফি, তুই কখন আসলি? এই তো ফুপু, একটু আগেই। ঠিক আছে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে ফুপি। রাফির দিকে বিরক্তির চোখে তাকিয়ে মুখ কুঁচকে বলল খুশি, এ ভাই, তুমি আমাদের বাড়িতে রোজ খেতে আসো কেন গো? এত নান্দে পিন্দে গিলতে আসো কেন আমাদের বাড়িতে? রাফি শেষ বাজিয়ে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, যখন খুশি এখানে খেতে আসবো। খুশি তীক্ষ্ণ দৃষ্টিতেও বলল, তা তোমার বউটাকে শুনি। কে তুই? চাকরি বাকরি কিছু নেই, সারাদিন বকাটে ঘুরে ফেরা, আবার আসে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখতে। আজকে চাকরি নাই বলে এভাবে অপমান করছিস? দেখিস, একদিন সরকারি চাকরি পেয়ে ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে তোকে নিয়ে যাব আমার বউ করে। মুখে যত বড় বড় ফাঁকা আওয়াজ। তোকে সরকারি চাকরি তো দূরে থাক, বাথরুমে সাফাইয়ের কাজেও কেউ নিবে না। কি বললি? আমাকে বাথরুম সাফাইয়ের কাজেও কেউ নিবে না? দেখে নিস, কদিনের ভেতরে চাকরি করে তোকে বিয়ে করে দেখাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি তুমি কেমন চাকরিটা পাও, আর আমাকেও কেমন করে বিয়ে করো। রাফি একটা ভাব নিয়ে বলল, বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব। তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। বলেই উঠে গেল খুশি। পিছন থেকে রাফি বলে উঠল, দেখিস দেখিস, একদিন যখন ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে তোকে বিয়ে করতে আসবো, তখন চিনবি এ রাফিকে। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়ে গিয়েছে আমার তোমাকে। সিঁড়ির কাছে দৌড়ে আসতে খুশি ধাক্কা খেলো কারো শক্তপোক্ত প্রস্তুত বুকে। মাথা উপর করে তাকাতেই চোখ জুড়ে বড় হয়ে গেল তার। হৃদয় স্পন্দন দ্রুত হয়ে উঠল খুশির। দেওয়ালে পেট ঢেকিয়েই দাঁড়িয়ে গেল খুশি। অভ্রু এক হাতে দেওয়ালে ভর দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত উড়াউড়ি কিসের হোম? চলবে।